বহু দূরে প্রায় জনবিচ্ছিন্ন একটা পুরনো রেল লাইন পেরিয়ে গাড়িটা যখন কাঁচা রাস্তায় নামলো, রাত তখন 10টা ছুঁই ছুঁই। অমাবস্যার রাত। হেডলাইটের আলো বাদুরের মতো আধার ছেড়ে যতটুকুই এগোচ্ছিল সেটুকুই ভরসা, বাকিটা যেন ঘটঘটে অন্ধকার। সামিরের স্ত্রী রাইসার কোলে উপরে রীতিমতো রাখা ল্যাপটপ বন্ধ করতে করতে বলল, আর কত দূর স্বামী? আমার তো পিঠটা ধরে এলো। সীমার স্টারিং ধরা হাত দুটো শক্ত, সে নিজেও ক্লান্ত। সে বলল, জানি না, বাবা ম্যাপে যেখানে দাগিয়ে দিয়েছিল তাদের তো এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা। এই শেষ বাঁকটা পেরোলেই নাকি এই আনন্দমহল। আনন্দমহল নাম শুনে মনে হয় কত আনন্দের জায়গা। রায়সা একটা হাই তুলল আর বলল, বাবা বেঁচে থাকতে কোনোদিন এই বাড়ির কথা বলেননি, হঠাৎ করে মারা যাবার আগে তোমার নামে সবকিছু উইল করে গেলেন। ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না? স্বামীর কপালে ভাঁজ। বাবার সাথে তার সম্পর্ক কোনোদিন সহজ ছিল না। রাশভারী আত্মকেন্দ্রিক একটা মানুষ। অদ্ভুত তো বটেই। বাবা বলতেন এই বাড়িতে আমাদের বংশের অভিশাপ আছে, তাই হয়তো বা আসতে বারণ করতেন। অভিশাপ? রাইসা হেসে ফেলল। আমরা 21 শতাব্দীতে আছি স্বামী, অভিশাপ টভিশাপ কিচ্ছু না, হয়তো কোনো সম্পত্তিগত ঝামেলা হবে। গাড়িটা একটা প্রকাণ্ড লোহার গেটের সামনে এসে থামলো। মরচে ধরা গেট, তার দুটো পিলারের উপরে দুটো সিংহের মূর্তি, একটা মাথা ভাঙা। হেডলাইটের আলোয় বাড়িটাকে একটা কঙ্কালের মতো দেখাচ্ছিল। দোতলা নয়, 3তলা, বিশাল ছড়ানো, বেশিরভাগ জানালায় ভাঙা। পেছনের সিট থেকে ওদের 8 বছরের ছেলে আকাশ বলে উঠল, মা দেখো কি সুন্দর বাড়ি, এটা আমাদের। আকাশের চোখে যেন ঘুম নেই। সে সুপার হিরোর মতো অ্যাডভেঞ্চার স্বপ্ন বিভোর। স্বামীর বুকটা হঠাৎ করে ধক করে উঠল। এই বাড়ি সে আগে কখনো দেখেনি, অথচ মনে হচ্ছে প্রতিটা ইট, প্রতিটা খিরান তার যেন অতি পরিচিত। একটা পচা ব্যবসা গন্ধ তার নাকে এসে লাগলো। শুধু স্যাঁতস্যাঁতে গন্ধ নয়, তার সাথে মেশানো কড়া তামাক আর কিসের যেন একটা মিষ্টি পচা ফুলের গন্ধ। গেটটা ক্যাচ করে খুলে দিল কোন একজন শিল্পকায় কুঁজো একজন বৃদ্ধ, গায়ের চামড়া খসখসে, হাতে একটা হারিকেন। আপনারাই স্বামীর বাবু? বৃদ্ধের গলার স্বর ভাঙা, যেন বহু বছর কথা বলেননি। হ্যাঁ, আপনি? আগে আমার নাম বিষ্ণু, বাড়ির পার। আপনার বাবা হুকুম দিয়ে গিয়েছিলেন আমাকে। বিষ্ণু হারিকেনটা তুলে ধরল। তার এক চোখ পুরোপুরি সাদা, ছানি পড়া, অন্য চোখটা দপদপ করে জ্বলছে। রাইসা আর আকাশ গাড়ি থেকে নামতেই বিষ্ণু কেমন যেন অদ্ভুত ভাবে হাসলো। অনেকদিন পর বাড়িতে ছোট বাবুর পা বললো, ভালো, খুব ভালো। আকাশ ছুটে বাড়ির বারান্দায় উঠতে যাচ্ছিল। বিষ্ণু প্রায় চিৎকার করে উঠল, খবরদার বাবু, ওদিকে নয়, ওদিকে নয়, সিঁড়িতে সারা আছাড় খাবি। আকাশ থমকে দাঁড়ালো। বাড়ির ভেতরটা আরো অন্ধকার। বিষ্ণু হারিকেনের আলোয় আসবাবপত্রের উপরে সাদা চাদরকে মনে হচ্ছিল সাড়ে সাত মৃতদেহ শুয়ে রাখা হয়েছে। বিশু ওদের দোতলার একটা অপেক্ষাকৃত পরিষ্কার ঘরের দিকে নিয়ে গেল। আজ রাতটা এখানেই থাকুন, কাল আমি সব সাফা করে দেব। রাইসা ক্লান্তিতে বিছানায় প্রায় ঝাঁপিয়ে পড়লো, কিন্তু স্বামীর চোখে কোন রকম ঘুম আসছিল না। সে বারান্দায় এসে দাঁড়ালো। নিচে বিশাল উঠোন, তার এক পাশে একটা দিঘি। অমাবস্যার আধারে দিঘির জলকে আল কাঁচার মতো লাগছিল। আর তখনই সে শব্দটা প্রথমবার শুনল, দুপুরের একটা শব্দ, ছমছম ছমছম ছমছম। খুব মৃদু কিন্তু খুব স্পষ্ট। মনে হচ্ছে কেউ যেন নিচের উঠোনে খালি পায়ে নাচছে। স্বামীর গায়ের লোম খাড়া হয়ে গেল। সে ঝুঁকে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখা গেল না। পরের সকালটা অদ্ভুত রকমের শান্ত। রোদ উঠেছে ঠিকই, কিন্তু বাড়ির ভেতরে কেমন যেন একটা স্বেচ্ছাতে ঠান্ডা। রাইসা সকালে নাস্তা বানাতে গিয়ে দেখলো রান্নাঘরটা বিশাল, কিন্তু এক পাশে একটা দরজা যেটা প্রকাণ্ড একটা তালা দিয়ে বন্ধ। সে বিষ্ণুকে জিজ্ঞেস করলো, ওটা কিসের ঘর?
বিষ্ণু রীতিমতো চমকে উঠল। ওটা জলসাঘর মা, বন্ধই থাকে। জলসাঘর? রান্নাঘরের পাশে? আগেকার দিনের বাবুদের শখ ছিল এখানে বসে নাচ গান দেখতেন আর খানা পিনা চালাতো। রাইসা আর কিছুই বলল না, কিন্তু স্বামীর ছেলে আকাশ তখন থেকে জলসাঘর করতে শুরু করলো। দুপুরের দিকে ঘটল প্রথম অঘটন। আকাশ খেলতে খেলতে সিঁড়ি দিয়ে নামছিল, হঠাৎ সে চিৎকার করে পড়ে গেল। স্বামী আর রাইসা ছুটে এসে দেখলো সে সিঁড়ির ল্যান্ডিংয়ে রীতিমতো বসে বসে কাঁদছে। কি হয়েছে বাবা? রাইসা ছেলেকে কোলে তুলে নিল। আকাশ কাঁদতে কাঁদতে বলল, একটা মেয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। স্বামী আর রাইসা একে অপরের দিকে তাকালো। এই বাড়িতে ওরা তিনজন, আর বিশু ছাড়া আর কেউ নেই। কোথায় মেয়ে? ভুলতে গেছে সোনা? না ভুল দেখিনি, লাল ফ্রক পরা, সে আমাকে দেখে হাসছিল, তারপর ধাক্কা দিল। স্বামী আকাশের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ঝরে গেছে, কিন্তু তার চেয়ে অদ্ভুত ব্যাপার হলো আকাশের কনুইতে 5টা সরু আঙ্গুলের স্পষ্ট দাগ, যেন কেউ খুব জোরে চেপে ধরেছিল। দাগটা পরক্ষণের মধ্যেই মিলিয়ে গেল, কিন্তু স্বামীর বুকের ভেতরের ভয়টা ঘন্টার মতো বাঁচতে লাগলো। সেদিন রাত থেকে আকাশের আচরণ ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। আগে সে একা ঘুমাতো না, এখন সে জেদ করে সে আলাদা শোবে। রাইসা কিছুতেই রাজি না। শেষে ঠিক হলো আকাশ ওদের ঘরে থাকবে, তবে আলাদা একটা খাটে শোবে। মাঝরাতে রাইসা ঘুম ভেঙে গেল। সে শুনল আকাশ কথা বলছে। রাইসা কান খাড়া করলো। আকাশ ফিসফিস করে বলছে, না আমি পারবো না, মা বলবে। একটু নীরবতা। তারপর আকাশ আবারও বলল, সত্যি তুমি আমাকে নতুন খেলনা দেবে? কোথায়? রাইসা থরমর করে উঠে বসলো। আকাশ, কার সাথে কথা বলছিস? আকাশ শটান হয়ে শুয়ে পড়ল, চোখ বন্ধ, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। রাইসা ভাবলো সে হয়তো স্বপ্ন দেখছিল, কিন্তু ঘরের কোণে রাখা হারিকেনের আলোয় যেন একটু বেশি কাঁপছিল। সে অদ্ভুত গন্ধটা তার নাকে এলো। পরদিন সকালে আকাশকে অদ্ভুত রকমের চুপচাপ দেখাচ্ছিল। সে একটা ড্রয়িং খাতা নিয়ে বসেছিল। রাইসা উঁকি দিয়ে দেখলো আকাশ একটা মেয়ের ছবি আঁকার চেষ্টা করছে। লাল ফ্রক পরা একটা মেয়ে, কিন্তু মেয়েটার কোনো মুখ নেই। মুখের জায়গায় শুধু একটা কালো রঙের হিজিবিজি আঁকা। এটা কে বাবা? হ্যাঁ, আকাশ খাতাটা লুকিয়ে ফেলল। কেউ না। দুপুরে স্বামী ঠিক করলো সে বাড়িটা ঘুরে দেখবে। বাবার রেখে যাওয়া এই অভিশপ্ত সম্পত্তি সে বিক্রি করে দেবে। তার ছোট বাড়িটা ভালো করে দেখা দরকার। সে একতলা করিডোরে ধরে হাঁটছিল। ধুলো মাখা অয়েল পেন্টিং, ভাঙা ঝাড়বাতি, একটার পর একটা ঘর, সবই তালাবদ্ধ। হাঁটতে হাঁটতে সে রান্নাঘরের পাশে সে তালাবদ্ধ জলসা ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা সেগুন কাঠের, প্রকাণ্ড, তাতে পিতলের ভারী কাজ করা। স্বামীর দরজা কান পাতল। ভেতর থেকে কোনো শব্দ আসছিল না, কিন্তু দরজার নিচের ফাঁক দিয়ে সেটা অদ্ভুত জিনিস দেখতে পেল। ভেতরটা অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে দুটি চোখ লাল বিন্দু জ্বলছে আর নিচ্ছে, যেন কেউ ওপাশ থেকে হামাগুড়ি দিয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছে। স্বামীর ছিটকে রীতিমতো সরে গেল। ঠিক তখনই বিষ্ণু কোথা থেকে যেন উদয় হলো আর বলল, বাবু এখানে কি করছেন? বলিনি এই ঘরে আসতে পারুন। এই ঘরটা খোলো বিষ্ণু। স্বামীর গলায় হুকুমের সুর। পারবো না বাবু, হুকুম নেই। কার হুকুম নেই? বাবা তো মারা গেছেন। বড় বাবুর হুকুম নয়, তার আগে হুকুম এই ঘরের তালা খোলা বারণ। বিষ্ণুর সাদা চোখ আরো যেন জল জল করছিল। স্বামীর জেদ চেপে গেল। সে ভাবলো নিশ্চয় ভেতরে কোনো সোনা দানা বা দামি কোনো জিনিসপত্র আছে যা বিষ্ণু আত্মসাৎ করার তালে আছে। সে ঠিক করলো আজ রাতে সে ঘরে তালা ভাঙবে। রাত বাড়ল। রাইসা আর আকাশ ঘুমিয়ে পড়েছে। স্বামীর টর্চ আর সাবর হাতে নিয়ে নামলো। জলসা ঘরের প্রকাণ্ড তালাটা ভাঙতে তার বেশিক্ষণ সময় লাগলো না। মরচে ধরা তালাটা বিকট শব্দে ভেঙে পড়ল। স্বামীর দরজাটা ঠেলল। দরজাটা খুলতেই একটা হিমশীতল বাতাস তাকে ধাক্কা মারল, আর সেই বিভৎস গন্ধটা এতটাই তীব্র হলো যে তার রীতিমতো বমি পেয়ে গেল।
টর্চের আলো ফেলে সে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। এই জলসা ঘর নয়, এটা একটা অবাস্তব গোডাউনের মতো। ঘরের মাঝখানে একটা বিশাল সুন্দর স্থান, কিন্তু ছাদ থেকে সেটা ঝুলছে অসংখ্য অগণিত নুপুর, ছোট ছোট বড় বড় রূপর পিতলের একটা হাজার হাজার নুপুর ছাদ থেকে সরু সুতোর মতো করে ঝুলছে একটা বাঁকড়সার জালের মতো করে। সামির নড়াচড়া নুপুরগুলো একে অপরের সাথে বাড়ি খেয়ে বেজে উঠল, ছমছম ছমছম। সে শব্দ সে প্রথমবার রাতে শুনেছিল। ঘরের একটা কোণে একটা ছোট্ট শিশুর দোলনা। সামির সেদিকে এগিয়ে গেল। দোলনাটা খালি, কিন্তু তার পাশে নিচেতে একটা পুরনো বিবর্ণ ফ্রক পরে আছে, লাল রঙের ফ্রক, ঠিক যেমনটা আকাশ বলেছিল। সামির পেছনে সরে আসতে যাবে এমন সময় তার পিঠে কিসে যেন একটা ফোঁটা পড়ল, ঠান্ডা ছোট একটা ফোঁটা। সে টর্চটা উপরে ফেললো, যেন নুপুরগুলোর জালের মধ্যে কুকড়ে বসে আছে কিছু একটা আছে। না, একটা নয়, অনেকগুলো ছোট ছোট মাংসের মতো আকৃতি, কিন্তু তাদের চামড়া ফ্যাকাশে একেবারে সাদা, চোখগুলো জ্বলছে। ওরা সামির দিকে তাকিয়ে হাসছে, আর ওদের মুখ থেকে লাল আর রীতিমতো ঝরে পড়ছে। ঠিক তখনই ঘরের অন্য কোণে অন্ধকার থেকে একটা খসখসে আওয়াজ এলো। সামির টর্চটা সেদিকে ফেললো। অন্ধকার থেকে বেরিয়ে আসছে একটা অবয়ব। সেটা কোনো মানুষ নয়, সেটা একটা ছায়া, কিন্তু ছায়াটাও অবয়ব আছে। একটা বিশাল ফলে পেঁপে ওঠা ছায়া, যেটা বাটির উপর দিয়ে সাপের মতো করে এঁকে বেঁকে আসছে। সামিরের হাত পা অসাড় হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ছায়াটা তার দিকে এগিয়ে আসছিল, আর তার মাঝখান থেকে একটা অদ্ভুত বৃষ্টি শিশু কণ্ঠের স্বর ভেসে উঠল, খেলনা, তুমি আমার খেলনা। সামির অজ্ঞান হওয়ার আগে শুধু দেখলো তার ছেলে আকাশ। সে ছায়াটার পাশে দাঁড়িয়েছে। আকাশের চোখ দুটো টকটকে লাল। সে সামিরের দিকে তাকিয়ে খিলখিল করে হাসলো। সামিরের যখন জ্ঞান ফিরল, তখন ভোরের আলো সব জানালার কাঁচ ছুঁয়ে দিয়েছে। মাথাটা অশুভ ভার, মনে হচ্ছে কেউ যেন ভারী হাতুড়ি দিয়ে পিটিয়েছে। সে তার নিজের বিছানায় শুয়ে আছে। রাইসা! সে যেন চিৎকার করে উঠে বসলো। রাইসা ধরমর করে জেগে উঠলো, তার চোখ খোলা। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কাল রাতেও ভাবে কাল রাতে কি হয়েছিল? কাল রাতে সামিরের কিছুই যেন মনে পড়ছিল না। জলসা ঘর, নুপুরের জঙ্গল, ছাদ থেকে ঝরে থাকা ফ্যাকাশে প্রাণী, আর আকাশের খিলখিলানি হাসি এবং তার চেহারা বিকৃত হয়ে যাওয়া। রাইসা একটা ভেজা দেওয়ালে দিয়ে রীতিমতো সামিরের কপাল মুছিয়ে দিল। তুমি তালা ভাঙার শব্দ শুনে নিচে গিয়েছিলাম, দেখি তুমি জলসা ঘরের বন্ধ দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো। দরজাটা যেমন তালাবদ্ধ ছিল ঠিক তেমনই আছে। সামিরের শীষ দানা দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন হয়ে গেল। বন্ধ? তো আমি তো তালাটা ভেঙেছিলাম, আমি ভেতরে ঢুকেছিলাম। তুমি স্বপ্নে গেছিলে স্বামী। রাইসা থেকে বোঝানোর চেষ্টা করলো, এই ভুতুরে বাড়িতে এসে তোমার নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, চলো আমরা আজই চলে যাই। না না না, সামির বিছানা থেকে নামলো। আমার কথা বিশ্বাস করো, ওর স্বপ্ন ছিল না। সে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। রাইসা দেখলো ঘরের কোণে তার নিজের খাটে আকাশ ঘুমের মধ্যে তলিয়ে আছে, কি নিষ্পাপ দেখাচ্ছে। রাইসা ভাবলো সামির হয়তো সত্যি অসুস্থ হয়ে পড়েছে। সামির এক তলায় নেমে এলো, জলসা ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। দরজাটা নিখুঁত ভাবে বন্ধ, তাতে ঝুলছে সে প্রকাণ্ড মরচে ধরা তালাটা, যেটাকে সে কাল রাতে সাবুন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। তালাটায় এক ফোঁটা আঁচড় নেই। এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা অসম্ভব। এই দেখছেন বাবু, বিশুর গলা, রীতিমতো বৃদ্ধ কখন যে নিঃশব্দে তার পিছনে এসে দাঁড়িয়েছে স্বামী টেরও পায়নি। তালাটা এটা তো আমি ভেঙে ফেলেছিলাম। বিশেষ সাদা চোখটা স্থির, অন্য চোখটা মিটমিট করছে। বলছেন বাবু, এই তালার চাবি এইখানায়। সে চাবি তো আপনার ঠাকুরদার আমল থেকে দিঘির জলে ফেলা। তাহলে কাল রাতে আমি যা দেখলাম, যা দেখেছেন তা এই বাড়ির হাওয়া, বললেন এই বাড়ির হাওয়া।
এই বাড়ির হাওয়া বড় ভারী, এখানে দিন আর রাতের ফারাক করতে নেই। যা দেখেন তা বিশ্বাস করতে নেই, যা শোনেন তা মনে রাখতে নেই বাবু। বিশু ঘুরে চলে যেতে যেতে বলল, ছোট বাবুকে চোখে চোখে রাখবেন, নতুন জায়গা, এখানে এসে বাচ্চারা বড্ড এদিক ওদিক চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলো। রাইসা চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে শুরু করেছে, কিন্তু একটা বড় সমস্যা দেখা দিল। আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে সে অদ্ভুত আচরণ করছিল, কারোর সাথে একটাও কথা বলেননি, শুধু তার ড্রয়িং খাতাটা নিয়ে বসেছিল। রাইসা এক ফাঁকে খাতাটা খুলে দেখে আঁতকে উঠেছিল। খাতার প্রতিটি পাতা লাল রঙে ভরে গেছে, আর সেই লাল রঙের মধ্যে কালো কালি দিয়ে আঁকা অসংখ্য নুপুর, আর প্রতিটা পাতার ঠিক মাঝখানে বড় বড় করে লেখা খেলনা। আকাশ, আকাশ! রাইসার স্বামী সারা বাড়ি হন্য হন্য করে খুঁজল, কিন্তু কোথাও নেই আকাশ। স্বামীর হঠাৎ করে মনে পড়ল বিশুর সেই সতর্কতা বাণী। সে ছুটে গেল বাড়ির পেছনে সে দিঘিটার দিকে। দিঘির জল বিকেলের আলোতেও কুচকুচে কালো, শ্যাওলার কচুরি পানায় ভরা। জলের দিকে তাকালে গা গুলিয়ে ওঠে। দিঘির ঠিক মাঝখানে জলের উপরে কি যেন একটা ভাসছে। স্বামীর চোখ ছোট করলো, ওটা আকাশের ড্রয়িং খাতাটা। আকাশ! স্বামী রীতিমতো ভয় চিৎকার করলো। সে জলে পড়ে গেল। অত চেঁচাচ্ছ কেন বাবা? গলার স্বরটা আকাশের কিন্তু এমন শান্ত, এমন শীতল যে স্বামীদের বুকটাও রীতিমতো কেঁপে উঠল। সে দেখলো দিঘির অন্য পারে একটা ভাঙা শ্মশানের সিঁড়িতে আকাশ চুপচাপ বসে আছে, এক দৃষ্টিতে কালো জলের দিকে তাকিয়ে আছে। তুমি এখানে কি করছো? জানো মা কত চিন্তা করছে? স্বামীর ছুটে গিয়ে ছেলেকে ঝাঁপতে ধরলো। আকাশের শরীরটা বরফের মতো ঠান্ডা। সে না কাঁদছে না হাসছে। ওরা আমি ডাকছিল বাবা, আকাশ শান্ত গলায় বলল। আর কারা কারা ডাকছিল? জলের তলার ওই বন্ধুরা, ওদের নাকি খুব খিদে পেয়েছে, ওরা খেলতে চায়। স্বামীর আকাশের হাত ধরে হির হির করে টেনে বাড়ির দিকে নিয়ে চলল। আকাশের মুখে কোনো ভাবান্তর নেই। সে শুধু একবার ঘাড় ঘুরিয়ে দিঘির কালো জলের দিকে তাকালো। স্বামীর স্পষ্ট দেখল দিঘির মাঝখানে যেখানে খাতাটা ভাসছিল, সেখানে এক মুহূর্তের জন্য ছোট্ট ফ্যাকাশে হাত জলের উপরে উঠে এলো, যেন আকাশকে বিদায় জানাচ্ছে। সেদিন রাতে রাইসার সাথে ঘটলো একটা অদ্ভুত ঘটনা। স্বামী ঠিক করেছে কাল সকালে ওরা চলে যাবে। সে বিশুকে ডেকে এই বাড়ি বিক্রি করে দেওয়ার কথা বলছিল। রাইসা রান্নাঘরে গিয়ে আকাশের জন্য দুধ গরম করতে চাইলো। রান্নাঘরটার জলসা ঘরের ঠিক পাশে দুধ গরম করতে করতে রাইসা স্পষ্ট শুনতে পেল দেওয়ালের উপাস থেকে জলসা ঘরের ভেতর থেকে একটা শিশু গুনগুন করে গান গাইছে। ছড়া কাটার মতো সুর, কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে না। রাইসা ভাবলো তারও কি স্বামীর মতো হ্যালুসিনেশন হচ্ছে। সে দেওয়ালের কাছে এগিয়ে গেল, কান পাতলো। গানটা থেমে গেল। মুহূর্তের নীরবতা বিরাজ করলো। তারপর খট 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 করে আওয়াজ হলো। কি জানো, দেওয়ালের উপাস থেকে দেওয়ালের নখ দিয়ে আঁচড় কাটছে। রাইসা রীতিমতো ভয় পিছিয়ে গেল। কে কে ওখানে? কোনো উত্তর এলো না। সে শুধু পচা বিভৎস গন্ধটা তীব্র হলো। রাইসা দেখলো দেওয়ালের গায়ে সে সরু ফাটলটা আছে, যেখান দিয়ে চটচটে কারোর মতো রস চুঁয়ে পড়ছে। রাইসা ভয় জমে গেছে। সে নড়তে চড়তে পারছে না। ঠিক তখনই ফাটলের ওপার থেকে একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা ফিসফিসানি ভেসে আসলো। একটা বাচ্চা মেয়ের গলা, কিন্তু তার মধ্যে যেন 100 বছরের ঘৃণা। মা, দরজাটা খোলো, বড্ড ঠান্ডা এখানে। রাইসার দুধের বাটিটা ফেলে দিয়ে পড়ি মরি করে রান্নাঘরের দিকে ছুটে গেল। সে স্বামীরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। স্বামী, এই বাড়িতে সত্যি কিছুটা আছে, ওটা আমাকে মা বলে ডাকলো। স্বামীর আর কোনো বুঝতে বাকি রইল না, সন্দেহ রইল না, এই বাড়িতে একটা বড় ফাঁদ আছে। বিশু, বিশু! সে যেন পাগলের মতো চিৎকার করতে লাগলো। বিশু হারিকেনটা হাতে নিয়ে তার ঘরের চোকার দিয়ে পেরিয়ে গেল। এত রাতে চেঁচাবেন না বাবু, ওরা জেগে উঠবে। কে ওরা? সত্যি করে বলো, এই বাড়িতে কি হয়েছিল? স্বামীর বিশুর গলা রীতিমতো চেপে ধরলো।
আমার ঠাকুরদা কি করেছিল এখানে, সত্যি করে বলো। বিশুর সেই একমাত্র ভালো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি আমি বলতে পারবো না বাবা, বললে আমার মরণ হয়ে যাবে। শুধু এতটুকু জানি আপনার ঠাকুরদা হরিদাস বাবু বড় শৌখিন মানুষ ছিলেন, কিন্তু তার একটাই দুঃখ ছিল, বংশের কোনো ছেলে ছিল না। তাতে কি? তাতে অনেক কিছু, অনেক কিছু। বিশু কাঁপতে কাঁপতে বলল, পরপর 5টা বিয়ে হয়েছিল ওনার। 5বার তিনি বলেছেন এগুলো খেলনা মাত্র, বংশধর নয়, চলে যাবে আমাদের কাছ থেকে। 5বারই সে মেয়ের জন্মের পর অসুখে মারা যায়। সামিরের বুকটা ধরাস করে উঠল। বিশু বলতে লাগলো, কিন্তু ওগুলো অসুখ ছিল না বাবু। হরিদাস বাবু বলতেন আমাদের বংশে অপবিত্র রক্তের দরকার নেই। তিনি প্রতিবার সন্তান জন্মাবার পর থামো থামো! সামির রীতিমতো চিৎকার করে উঠল। তাদেরকে ওই জলসা করে না বাবু, জলসা ঘর নয়, বলি ঘর ছিল, বলি ঘর। তিনি ওই কচি বাচ্চা ছায়ার কাছে উৎসর্গ করতেন, বুঝলে? হ্যাঁ, তিনি বিশ্বাস করতেন এতে শয়তান বা ছায়া যদি খুশি হয়ে থাকে তাহলে তাকে একটা পুত্র সন্তান দেবে। এই জন্য নিজের মেয়েকেই শয়তানের কাছে জবাই করে বলি দিতেন। ছায়া? শয়তান? কিভাবে কি? যে ছায়া এ বাটির নিচে থাকে সে শয়তান ছায়া। যে ছায়া অন্ধকারকে ভালোবাসে, কাঁচা বাঁশে তার ঘিরে ঘরে, ঠাকুরদা তাকে শোধনকারী বলে ডাকতেন। সামির বুঝতে পারছিল না সে যা শুনছে তাকে সত্যি নাকি পাগলের প্রলাপ। আর সে নুপুরগুলো? প্রতিটা মেয়ের জন্য একজোড়া করে নুপুর। হরিদাস বাবু বলতেন ওরা তো নাচতে পারলো না, ওদের পা দুটোই না হয় শয়তানের কাছে দিয়ে দিলাম, নুপুরের সন্তটা আমার থাক। এরপর আপনার বাবা জন্মেছিলেন, ছায়াদায় কিছুই বলেনি, কারণ সে শুদ্ধ ছিল, বুঝতে পারলেন? শুদ্ধ ছিল। সামিরের দম বন্ধ হয়ে আসছিল। তার মানে নিজের রক্তে এত পাপ ভরে আছে। তো আমরা তো কিছুই করিনি, আমাদের কেন টার্গেট করছে তারা? কারণ আপনারা ছোট বাবু মানে আকাশকে সাথে এনেছেন, বুঝতে পেরেছেন? আপনারা সাথে করে ওই আকাশকে এনেছেন। বিশু হাউ বাউ করে কেঁদে উঠলো আর বলল, কতদিন পর ছায়াটা নতুন খেলনা বেজে ওর কি আর সহজে ছাড়বে? ও এখন আপনাদের ওর খেলার সঙ্গী বানাতে যায়। আপনারা অনেক ভুল করেছেন এখানে এসে। কথাটা শেষ হওয়া মাত্রই দোতলার আকাশের ঘর থেকে বিকট কাঁচ ভাঙার শব্দ এলো। সামির আর রাইসা ছুটে উপরে গেল। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। আকাশ, বাবা দরজা খোল! রাইসা দরজায় ধাক্কা দিতে লাগলো। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই, শুধু একটা খসখসের শব্দ, যেন কেউ মেঝেতে শরীর ঘষে ঘষে হাঁটছে। সামির আর এক মুহূর্ত দেরি করলো না। সে কাঁধ দিয়ে রীতিমতো দরজা সজোরে ধাক্কা দিল। 1বার 2বার 3বার মাথায় দরজাটা সশব্দে পড়ে গেল। ঘরের দৃশ্য দেখে রাইসা সেখানে মূর্ছা গেল। ঘরটা লন্ডভন্ড, আসবাবপত্র ওলট পালট, কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্যটা ঘরের ঠিক মাঝখানে। আকাশ বেশেতে হাঁটু গেড়ে বসে আছে। তার সামনে বসে আছে একটা বড়া কাক। আকাশ সেই কাঁচা কাকটার শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি বিভৎস সেই দৃশ্য! তার সারা মুখ রক্ত আর পালক মাখামাখি। সামিরকে দেখে সে মুখ তুলল। আকাশের চোখ দুটো আর মানুষের নেই। সে চোখটা টকটকে লাল নয়, বরং দিঘির জলের মতো কুচকুচে কালো, পিট পিট করছে। সে তার বাবার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু সে হাসি আকাশের নয়। সে হাসি ক্ষণক্ষণে বিকৃত হাসি, যেন একই সাথে 5টা বাচ্চা মিলিয়ে একসাথে বিভৎসভাবে হাসাহাসি করছে। বাবা,
খেলবে? আকাশ বলল, তার গলার স্বর তৈত একটা আকাশের আরেকটা অন্য কর্কশ অচেনা কণ্ঠ। ছায়া বাকে ডাকছে, চলো আমরা সবাই মিলে জলসা ঘরে যাই। বলতে বলতে আকাশ জানালার দিকে ছুটে গেল। আকাশ না! সামির তাকে ধরার আগে আকাশ ভাঙা জানালা দিয়ে সোজা নিচের অন্ধকারে ঝাঁপ দিল। সামির জানালার কাছে ছুটে গেল। সে ভাবল দোতলা থেকে পড়ে ছেলের হাড় কুড়িয়ে গেছে, কিন্তু নিচে কেউ ছিল না। শুধু উঠোনের মাঝখান থেকে ভেসে আসছিল সে হাজার হাজার নুপুরের সম্মিলিত শব্দ, ছমছম ছমছম ছমছম। আর সেই শব্দের সাথে একটা শিশু সুরভ পৈশাচিক হাসির রোল, যা গোটা আনন্দ মহলকে কাঁপিয়ে তুলেছিল। সামির এক মুহূর্ত দ্বিধা করলো না। সে ভাঙা জানালাতে লাফ দেওয়ার জন্য ছুটে গেল, কিন্তু একটা লোহার মতো শক্ত হাত তাকে পেছন থেকে টেনে ধরল। যেতে পারবেন না বাবু। বিশু তার এক মাত্র ভারত চোখ দিয়ে হারিকেনের আলোয় দাও দাও করে চলছে। তার শীর্ণ শরীর যেন অসুরের শক্তি। ছাড়ো আমাকে, আমার ছেলে আকাশ! সামি যেন পাগলের মতো ছটফট করছিল। ও আর আপনার ছেলে নেই বাবু, বাবু আপনার ছেলে নেই। ও এখন শয়তানের খেলনা হয়ে গেছে, আর আপনি নিচে গেলেই আর খেলার সঙ্গে যেন আপনিও মিশে যাবেন। রাইসা ততক্ষণে জ্ঞান ফিরেছে। সে আকাশের নাম ধরে বিরাপ করে কাঁদতে শুরু করলো। কিভাবে কিভাবে বাঁচাবো ওকে? সামিরের গলায় স্বর রীতিমতো ভেঙে আসছিল। বিশু তাকে ছেড়ে দিল। বাঁচানোর কোনো পথ নেই বাবু, কোনো পথ নেই। এই বাড়িটাটা জ্যান্ত মরণ ফাঁদ। এটার রক্ত খায় শেষ করে দেয় ভেতরটাকে। আপনার ঠাকুরটা হরিদাস বাবু এই ফাঁদটা পেরেছেন, আর সেই ফাঁদ তার নিজের বংশকেই খাচ্ছে। ঠিক তখনই সারা বাড়ি কাঁপিয়ে নিচ থেকে ভেসে এলো সে পৈশাচিক খিলখিল শব্দ, বিভৎস হাসির শব্দ, তার সাথে বেশি হাজার 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 নুপুরের ছমছমে আওয়াজ। আর সেই শব্দ ছাপিয়ে জলসাগরের ভিতর থেকে ভেসে এলো আকাশের গলা। মা, বাবা এসো, এখানে খুব মজা, ওরা আমার জন্য অপেক্ষা করছে। রাইসা এই ডাকটা শুনে আর স্থির থাকতে পারলো না। সে পাগলের মতো ছুটে সিঁড়ির দিকে দৌড় দিল। আকাশ, আসছি বাবা, আমি আসছি। মা যাবে না? হ্যাঁ। সামির তাকে ধরতে গেল, কিন্তু তার আগে রাইসা অন্ধকারের মধ্যে সিঁড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেল। সব শেষ, সব শেষ, সব শেষ। বিশ্ব বিড়বিড় করে বলল, ওরা বাকি পেয়ে গেল, এবার বাবার পালা। সামির বিশুর দিকে ফিরল। তুমি কিছু জানো? তুমি জানো ওদের কিভাবে থামাতে হয়? অবশ্যই জানো। বিশু তার মুখের হারিকেনটা তুলল। তার সাদা ছানি পড়া চোখটা অন্ধকার যেন কিছু একটা দেখছে। থামানোর একটাই উপায় ছিল, একটাই উপায় ছিল। বিশু বলল, এই বাড়ি ছেড়ে পালানো। জন্মের পর আর কোনোদিন এদিকে না আসা। আপনার বাবা সেটা পেরেছিলেন, কিন্তু আপনারা পারলেন না। আমার বাবা জানতেন? সব জানতেন, সব। বিশু রীতিমতো দীর্ঘশ্বাস ফেলল। আপনার বাবা যখন জন্মান তখন এই শয়তানটা শান্ত ছিল, কারণ সে তার পুত্র সন্তান পেয়েছিল। কিন্তু যাওয়ার আগে হরিদাস বাবুকে বলে গিয়েছিল, এই রক্তের স্বাদ সে চিনে গেছে। বংশের পরের কোনো একটা প্রজন্মে সে আবারও ফিরে আসবে, তার বাকি খেলনাগুলো বুঝে নিতে। আর তুমি, তুমি কে বিশু? তুমি কেন এখানে রয়ে গেলে? বিশু হাসলো, একটা যন্ত্রণা কাতর অদ্ভুত হাসি। সে তার সাদা চোখটায় হাত পোড়ালো। আমি এই বাড়ির বাবের সাক্ষী। হরিদাস বাবু যখন এই 5টা কচি বাচ্চাকে জীবন্ত পুঁতে ফেলেন, আমি তখন এখানেই ছিলাম। আমি ওনাদের হুকুমে গর্ত করেছিলাম। আর এই শয়তান যখন প্রথমবার মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, সে আমার কাছে তার দাম চাইছিল, সাক্ষী থাকার দাম। বিশু তার চোখের ওপর থেকে হাতটা যেন সরালো। সে আমার একটা চোখ উপড়ে নিয়েছিল বাবু, আর বলেছিল, যতদিন এই বাড়িতে আমার খিদে মিটবে না, ততদিন তুই অন্ধকারের চোখ দিয়ে আমার অন্ধকার দেখবি, তুই হবি আমার পাহারাদার।
আমি এখান থেকে পালাতে পারি না বাবু। আমাকে যে এই বাড়িতে বন্ধ করে দিয়েছে। নিচ থেকে আবারও আকাশের ডাক রীতিমতো ভেসে এলো। এবার স্বরটা অনেক অনেক বেশি কাতর। বাবা বাঁচাও, ওরা আমাকে ধরে ফেলেছে বাবা। সামিরের পিতৃ সত্তা আর কোনো যুক্তি মানল না। সে টর্চটা তুলে নিয়ে ঝড়ের বেগে নিচে নামলো। বিশ্ব শুধুমাত্র পেছনে তাকিয়ে রইল, বিড়বিড় করে বলল, মিথ্যে, ওসব মিথ্যে ডাক। ও এখন ছায়ার মুখে বলি হয়েছে, ছায়ার বলি বলছে। সামির একতলায় নেমে দেখলো রাইসার জল ঘরের সে প্রকাণ্ড দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজাটা যেটা এতক্ষণ তালাবদ্ধ ছিল সেটা এখন হুট করে খোলা। ভেতরের অন্ধকার যেন বাইরের অন্ধকারকেও গিলে ফেলছে। সামি দেখো। আকাশ। রাইসা আঙ্গুল তুলে দেখালো। সামি টর্চের আলো ফেললো। জলসা ঘরের ভেতরে ঠিক মাঝখানে সে হাজার হাজার ঝুলন্ত নুপুরের নিচে আকাশ দাঁড়িয়ে আছে। সে পুরোপুরি সুস্থ স্বাভাবিক, তার গায়ে একটা আঁচড়ও নেই। সে বাবার দিকে তাকিয়ে হাসছে। ভিতরে এসো বাবা, ভয় পেও না। রাইসা এক পা এগোলো। বাবা তুই ঠিক আছিস? খুব ঠিক আছে মা, এখানে আমার অনেক বন্ধু আছে। সামির দেখলো আকাশের পেছনে অন্ধকারের মধ্যে লাল ফ্রক পরা 5টা ছোট ছোট ছায়া মূর্তি দুলছে, তারা হাত তালি দিচ্ছে। এটা ফাঁদ। এটা ফাঁদ রাইসা, ভেতরে যেও না। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। সামির চিৎকার করে কথাটা বলল, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। রাইসা দরজার চোকাট পার হয়ে গেছে। সে ভেতরে পা দেওয়া মাত্র ঘরের ভেতর থেকে শীতল বাতাস এসে স্বামীর টর্চটা নিভিয়ে দিল। একই সাথে প্রকাণ্ড সেগুন কাঠের দরজার বিকট শব্দে বন্ধ হয়ে গেল। স্বামীর বাইরে আটকা পড়ল আর রাইসা ভেতরে। রাইসা! স্বামীর দরজা পাগলের মতো গিল ঘুষি লাথি সবকিছু বাড়তে লাগলো। দরজাটা খোলো রাইসা। ভেতর থেকে প্রথমে রাইসার একটা গগন বিদারী আর্তনাদ ভেসে এলো, তারপর সবকিছুই চুপচাপ। কয়েক মুহূর্তের শ্বাসরুদ্ধকর নীরবতা। তারপর ভিতরে সে পঁচাত্তর কণ্ঠটা দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো, আর সেই গন্ধের সাথে ভেসে এলো হাজার হাজার নুপুরের শব্দ। ছমছম ছমছম সে শব্দ। নুপুরের শব্দের সাথে এবার নতুন করে শব্দ হলো রাইসার গলা। সেই গুঞ্জন করে সেই ঝড়টা গাইছে, যেটা সেদিন রান্নাঘরের দেওয়ালের ওপাশ থেকে রীতিমতো শুনছিল। তার সাথে যোগ দিল আকাশের খিলখিলানি হাসি, সেই 5টা শিশু কণ্ঠের পৈশাচিক উল্লাস। বলেছিলাম না বাবু, ওটা ঘর নয়, ওটা শয়তানের কাছে বলিঘর। বিশ্ব হারিকেনের হাতে সামিরের কাছে, সামিরের পেছনে এসে দাঁড়িয়েছে। সামিরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়েছে, তার চোখে স্থির, দৃষ্টি শূন্য। সে যেন সব হারিয়ে ফেলেছে। ওরা আমার রাইসাকে কে ফেলেছে বাবু, কে ফেলেছে? বিষ্ণু যেন নির্মম সত্যিটা উচ্চারণ করলো। ওর শরীরটা খাবে, তারপর রাতটায় নুপুর পরিয়ে নিজের খেলনার দলে ফিরিয়ে নেবে ওই শয়তান, ভয়ঙ্কর শয়তান। সামির হঠাৎ করে উঠে দাঁড়ালো। তার চোখে আর কোনো ভয় নেই, সেখানে এখন জমাট বাঁধা পাগলামি। আমার আকাশ এখনো ভেতরে। সে ছুটে গিয়ে বিষ্ণুর হাত থেকে হারিকেনটা ছিনে নিল। কি বলছেন বাবু? আমি ভেতরে যাব? আমি আমার ছেলেকে ছাড়া যাব না। সামির হারিকেনটা দিয়ে সে জলসা ঘরের দরজায় আঘাত করতে শুরু করলো, কিন্তু সেগুন কাঠের দরজা এক চুলো রীতিমতো নড়ল না। দরজা খুলবে না, বিশু বলল। ছায়া এখন খাচ্ছে, শয়তান খানা পিনায় ব্যস্ত, এখন ওর বিশ্রামের সময়। সামির যেন পাগলের মতো হাসতে শুরু করলো। খুলতে বাধ্য হবে। সে দেখলো দরজার ঠিক পাশে রান্নাঘরের দরজা, তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে হারিকেনের গরম তেল দরজার কাঠে ঢালতে শুরু করলো।
আগুন লাগলেও পারতে হবে দরজা খুলতে। বিশু তাকে বাধা দিল না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সামির তার পকেট থেকে লাইটার বের করলো। আগুন দরজা রীতিমতো ছোঁয়ানোর আগে দরজাটা আবার নিঃশব্দে খুলে গেল। এক চুল ভেতরে খুটখুটে অন্ধকার। দরজার সেই সরু ফাঁক দিয়ে অন্ধকারের ভেতর থেকে রাইসার মুখটা ভেসে উঠল। তার দুটো চোখ নেই, সেই জায়গায় দুটো কালো গহ্বর। সে সামিরের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। তার মুখ থেকে সেই চটচটে কালো রস গড়িয়ে পড়ছে। আমাদের খেলা কোনো বাকি আছে? রাইসার সর্দার তার নেই, কেমন যার বোটা বিভৎস হয়ে গেছে। সামির আর সামির ছিল না। সে সম্মিলিতর মতো হারিকেনটা ফেলে সে অন্ধকারের দিকে এগিয়ে গেল। রাইসা, আকাশ! সে জলসা ঘরের চৌখাটে পা রাখা মাত্রই ভেতর থেকে শত শত ফ্যাকাশে বাক্রসার মতো হাত বেরিয়ে এসে তাকে টেনে খিচড়ে ভেতরে নিয়ে গেল। দরজা আবারও সশব্দে বন্ধ হয়ে গেল। বিশু টান পেতে রইল। ভেতর থেকে প্রথমে সামিরের যন্ত্রণা কাতর চিৎকার ভেসে এলো, তারপর চিবানোর শব্দ, ভাঙচুরের শব্দ, সর্বশেষে দুপুরের প্রতিধ্বনি। ফজরের নামাজ শেষ করে কোরআন পড়ছি, হঠাৎ করে পেছন থেকে সানামের ধ্বনি বেজে ওঠে। আহ, কি সুন্দর মধুর কণ্ঠ! আমি পেছনে তাকিয়ে দেখি একটা জিন, সারা জুব্বা পরা। যুবক, মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। তারপর আমি সানামের উত্তর দিয়ে বললাম, এ আপনি কে চান? সে জিনটা বলে উঠল। যশু ভাই বোঝার সুবিধার্থে আমি বলছি যে জিনের ভাষায়। সে ইফরিত জিনটা বলল, আপনি কি হালিম কবিরাজ? আমি বললাম, জি আমি হালিম। তারপর জিনটা বলে উঠলো, হুজুর আপনার একটা কাজ করতে হবে। তারপর আমি বললাম, কি কাজ করতে হবে বলেন তো, বলতে পারেন? তখন সে জিনটা বলল, আমি ইফরিত জিনের রাজার ছেলে। আমি অনেক শক্তিশালীর অধিকারী হতে চাইলেও আমি এই কাজটা করতে পারি, কিন্তু এই কাজ করতে গেলে পুরো গ্রামের মানুষ বিপদের মুখোমুখি হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আপনার সাহায্য চাইতে এসেছি। হালিম কবিরাজ তখন বলল, কি হয়েছে আর কোন গ্রামের কথা বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তারপর সে জিনটা বলে উঠল, হুজুর আমি আগে বলে রাখি, আমার কথা বড় জোর দিয়ে শুনবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। হালিম কবিরাজ বলল, ঠিক আছে আর বলুন না। সে জিনটা বলা শুরু করবে, হঠাৎ করে চারিদিকের বাতাস বইতে শুরু করলো। আকাশ যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে, মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। বাইরে থেকে অদৃশ্য কিছু বলে উঠল, হালিম কবিরাজ তুই আমার কিছুই করতে পারবি না। আমি কে? তুই আমার নাম শুনলে মরে যাবি। তোকে আমি এখন কিছুই করবো না, কারণ তুই যদি আমাকে ওই জিন দিয়ে দিস তাহলে তোকে আমি ক্ষমা করে দেব। এই বলে বিচ্ছিরি একটা হাসি দিল, আর বিভৎস হাসি দিয়ে তখন হালিম কবিরাজ বলল, কে তুই? এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে সব কিছুই যেন স্বাভাবিক হয়ে যায়। তখন দেখলাম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিকের বাতাস বইছে, গাছ যেন উড়ে যাবে। তখন ইফরিতি জিনটা বলে উঠল, হুজুর আবার কে আসছে? হালিম কবিরাজ বলল, সে আসছে এই দুনিয়ার সবচাইতে শক্তিশালী জিন, যার আগমনে চারিদিকে লন্ডভন্ড হয়ে যায়। ইফরিতি জিনটা বলে উঠল, আমি মনে মনে যার নাম ভাবছি সে নয় তো? এই কথা বলতে দেরি চারদিকে যেন আতরের সুবাস ছড়িয়ে পড়ল, যেন ছড়িয়ে পড়ছে একটা আলো, যেন আমার ঘরে ঢুকে বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? হালিম কবিরাজ বলল, তার কণ্ঠে যেন এক প্রকার রাগ জমে আছে। তখন আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আলিহং ভাই? যশু ভাই, আমি দুঃখিত মাঝে কথা বলার জন্য। আলিহং জিনের তার পরিচয়টা দিইনি। আলিহং বা আলিম নামের একটা সৎ জিনদের রাজকুমারের নামে পরিচিত, এবং যিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালেও ছিলেন এবং তাকে অনেক শক্তি দিয়েছেন। বড় জিন জাতি দেখলে পালানোর পথ খুঁজে পায় না, আবারও ঘটনায় চলে আসে। আলিহং জিন বলে উঠল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি সময় মতো না আসলে কি যে হতো আপনি ভাবতেও পারবেন না। হুজুর হালিম কবিরাজ বলে উঠল, হয়েছে হয়েছে বুঝতে পারছি না, মাথা কিছুই ঢুকছে না। তখন ইফরিত কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি বলছি কি হচ্ছে, তার আগে আলহিং জিনকে যেতে বলেন, ওনাকে দেখলেই আমার ভয় লাগে। আলহিং জিনের নাম শুনেছি হুজুর, আপনি ওনাকে যেতে বলেন। তখন আলহিং জিন বলে উঠল, সমস্যা নেই, তুমি বলতে পারো।
আমি চলে যাচ্ছি। আর একটা কথা হানিম ভাই, আবার সব কিছু জেনে আমাকে বলবেন কি হয়েছিল, আমি কিরাম। এই বলে চলে গেল আলহেং জিন। তখন এফরিদ জিন বলে উঠল, হুজুর, আপনাদের 3 গ্রাম পরে যে কবিরাজ পাড়া আছে না, ওইখানে মৃত্যু খেলা শুরু হয়ে গেছে। অনেক শক্তিশালী কবিরাজ অনেক হুজুর সমাধান করতে গিয়ে মারা গেছে ওই গ্রামে। কিন্তু হুজুর, কোনো হুজুর কাজ করতে যায় না হুজুর। আমি এই কাজটা করার জন্য কবিরাজ পাড়ার গ্রামের উপরে যাচ্ছিলাম, হঠাৎ আমার চোখ চলে গেল ওই গ্রামে। এবং হুজুর, আমি দেখতে পাই একটা শয়তান একটা লোকের কলিজা চিরে বের করে খাচ্ছে। কি হচ্ছে বোঝার জন্য আমি গ্রামের সেই বয়স্ক ব্যক্তিটি কারিম জিনকে জিজ্ঞেস করি এবং শুনতে পাই আপনি যা শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে হুজুর। বয়স্ক ব্যক্তিটি কারিম জিন বলে উঠল, বোঝার সুবিধার জন্য আমি তার ভাষায় বলছি হুজুর। 1967 দিকে একটা কবিরাজ আসে। এই কবিরাজ গ্রামের কবিরাজের নাম হলো রবিন কবিরাজ। তার গায়ে পুরনো দিনের কালো কাপড়, হাতের রুদ্রাক্ষের বালা, চুলগুলো বড় বড়। তিনি আমাদের গ্রামে আসে হেঁটে হেঁটে এবং গ্রামের বরুণদের বাসার সামনে গিয়ে বলে, বাড়িতে কেউ আছেন? তাকে বাইরে আসুন, একটু সাহায্যের জন্য আসছি। তখন ঘরের ভেতর থেকে বরুণ বলে উঠল, কে? বাড়ি দাঁড়ান, আমি আসছি। মুরুরের নাম কাশেম মিয়া। তার একটা ছেলে ছিল, একটা মেয়ে আছে। ছেলের বয়স 23 বছর বয়স এবং আরেকটা মেয়ের বয়স 17। দুজনকে খুব সুন্দর এবং ভালো তারা। কাশেম মিয়া বলে উঠল, কে আপনি? আর কি সাহায্য চান বলেন? রবিন কবিরাজ তখন বলে উঠল, আসলে আমি আপনাদের গ্রামে কিছুদিন থাকবো, তারপর চলে যাব। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি থাকতাম আর কি। কাশেম মিয়া তখন বলে উঠল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কই থাকবেন? আর তখন রবিন কবিরাজ বলল, আমি আপনাদের গ্রামে কিছু দূরে ওই জঙ্গলে থাকবো। কাশেম মিয়া তখন বলে উঠল, ঠিক আছে, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। রবিন মিয়া সেখান থেকে জঙ্গলের দিকে ওখান থেকে চলে যায় এবং কয়েকদিন পর তারপর চলে যায়। যাওয়ার সময় বরুলকে বলে যায়, আপনারা ভালো থাকবেন, গেলাম। ঠিক কিছুদিন পর গ্রাম থেকে হাঁস মুরগি উধাও হতে শুরু করে। এভাবে করতে করতে প্রায় 15 থেকে 20 দিন চলে যায়। তখন গ্রামের মানুষ সবাই বরুলের কাছে গিয়ে বলে, বরুল মশাই, আমাদের হাঁস মুরগি তো সব নিখোঁজ হয়ে যাচ্ছে। তখন বরুল সাহেব বলল, দেখি হয়তো বা ওই জঙ্গলের কোনো শিয়াল নিয়ে যাচ্ছে, ভালো করে খোঁজ করে দেখো। সবাই চিন্তা করো না। সবাই চিন্তা না করে চলে গেছে যার বাসায়। এবং তার ঠিক 1 সপ্তাহ পর থেকে গ্রামের লোকেরা মোটামুটি 6 মাসের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন গ্রামের সবাই মিলে বাচ্চাটিকে খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে কেউ তখন এক লোক বলে উঠল, চলেন সবাই জঙ্গলের দিকে যাই, ওখানে যাই খুঁজে যাব। তখন কিছু জঙ্গলের লোক রীতিমতো গেল, কাউকে খুঁজে পাচ্ছি না দেখে একটা বড় বট গাছের নিচে পাথর জল জল করছিল। হঠাৎ করে কিছু লোকদের মাঝখানে রাজীব নামের একটা ছেলে ওই পাথরটির হাতে নিয়ে দেখতে পায় অনেক জল জল করছে। তো সবাই মেয়েটাকে দেখা দেখি করতে করতে গ্রামে নিয়ে যায়। ওখানে বরুলকে দিলে বরুল বাসায় নিয়ে তার বউকে বলল, শোনো, দেখো তো সাইদুলের আম্মু কি পেয়েছি। সাইদুলের আম্মু তখন বলে উঠল, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন করছেন? কি হয়েছে? আসছি তো। ওই পাথরটা সবাই দেখা দেখি করছে। তখন আম্মুর হাত থেকে পাথরটি পড়ে যায়। তখন একটা কালো ধোঁয়া ওই পাথরটিকে ধরে রীতিমতো বেরিয়ে উধাও হয়ে যায় এবং যার সময় বলে যায়, আমি মুক্তি পেয়েছি, এই গ্রাম আমি ধ্বংস করে দেব, নির্বংশ করে দেব। এত ভয়ঙ্কর কণ্ঠ শুনে গ্রামের সবাই ভয় থর করে কাঁপতে থাকে। তখন সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। তখন বরুল বলে উঠল, কি হয়েছে? সবাই তখন বলে উঠল, কি হয়েছে, এটা কি? তখন বরুল বলল, কিছু একটা করতে হবে। তখন সবাই বলল, একটা হুজুর আনতে হবে আর পাথরটি দেখাতে হবে, তার রহস্য জানতে হবে। তারপরের দিনের সকালে হুজুর আসে আমাদের গ্রামে এবং সালাম দিল বরুলকে হুজুর তখন বলে উঠল, হুজুর আপনি আসছেন, ভেতর আসুন। তখন বরুল তাড়াহুড়ো করে পাথরটা হুজুর হাতে দেবে, সাথে সাথে হুজুর পাথরটি ফেলে দেয় আর বলে, এই পাথর আপনি পেয়েছেন কোথায়? এটা তো একটা অভিশপ্ত পাথর। তখন বরুল বলে উঠল, হুজুর যখন দেখছিলাম হঠাৎ করে পড়ে গিয়ে একটা কালো ছায়া উঠলো এবং উঠে বললো, এই গ্রাম ধ্বংস হয়ে যাবে, এই গ্রামে কাউকে ছাড়বো না। এখন আমরা কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। হুজুর আপনি কিছুটা করুন, আমাদেরকে বাঁচান হুজুর। তখন হুজুর বলল, বরুল সাহেব আমি দেখছি কেমন
কি করা যায়। তখন এই বলে হুজুর সবাইকে বাইরে নিয়ে যান, আমি দেখছি, আপনি একটু সময় দেন। তাড়াহুড়ো করে সবাই ভেতরে চলে যায় এবং ভেতরে একলা থাকে। হুজুর রোকা করা শুরু করে এবং পাথরটাকে সামনে রেখে এরকম রোকা করতে করতে প্রায় 3 ঘন্টা পেরিয়ে যায়, কোনো কিছুই হয় না। হঠাৎ করে কালো ছায়া আসলো, বলল, হুজুর তোর যে মরার ভয় নেই, এইখান থেকে চলে যা, তাহলে কিন্তু এমন মৃত্যু দেব কল্পনাও করতে পারবি না। তখন হুজুর বলল, এ তুই ওই দিকে আসলি তুই, বল তুই চলে যাবি নাকি যাবি না। তখন সে জিনটা বলল এবং বলে উঠলো, আমাকে ডেকে ওরা আমাকে বলিস আমি কে, তাই না? হুজুর তখন বলল, তোকে ডেকেছে, তোকে তো কেউ ডাকে নাই। আর গ্রামে নিখোঁজ হয়ে যায় হাঁস মুরগি, পাওয়া যায় না, কি করছিস তুই তাদের সাথে, সত্যি করে বল। কারণ ছায়াটা তখন বলে উঠলো, সবে মাত্র শুরু করেছি, আস্তে আস্তে তোদের সবাইকে আমি এমন মৃত্যু দেব যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবি না। আমাকে তাড়ানো তো দূরের কথা, তুই আমার নাম শুনলে নিজের মৃত্যু কামনা করবি। তখন হুজুর বলল, কে তুই, তোর পরিচয় দে। তখন কালো ছায়াটা বলল, তাহলে তোর চোখটা বন্ধ কর। হুজুর সাথে সাথে তার চোখটা বন্ধ করলো। তার ঠিক 1 মিনিট পর চোখ খুললো। হুজুর চোখ খোলার সাথে সাথে বাইরে আসলো, এসে বলল, এটা আমার ওকে সম্ভব না, সবাই আমাকে ক্ষমা করে দেবেন, এটা অনেক শক্তিশালী, কেউ ওর সাথে পেরে উঠতে পারবো না, আমি গেলাম। এই বলে হুজুর জোরে জোরে পালিয়ে চলে গেল। তার ঠিক 2 দিন পর খবর আসলো, হুজুরের বাধাবিহীন লাশ পড়ে আছে। কেউ কলিজাটা টেনে রীতিমতো নিয়ে চলে গেছে, বাধাটা নিয়ে চলে গেছে। এইবার এই ঘটনার পর গ্রামের সবাই মোটামুটি 10 দিন মোটামুটি ভালোই গেল। হঠাৎ একদিন একটা মেয়ে তার বাসার পাশের যে টয়লেটে আছে সেখানে যাচ্ছিল, তখন একটা আওয়াজ শুনতে পেল। কেউ একজন বলল, অনিবার্য। তখন কালো ছায়াটা মেয়েটার সামনে আসতে না আসতে মেয়েটা দেখে রীতিমতো চিৎকার করলো এবং মাটিতে লুটিয়ে পড়লো। তখন আবারও শুনে গ্রামের সবাই মেয়েটার দিকে রীতিমতো ছুটে যাচ্ছে এবং দেখে মাথাবিহীন লাশ পড়ে আছে। তখন সবাই কান্না জড়িত কণ্ঠে বলল, হায় আল্লাহ, কি হবে, কেউ কি নেই শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচাতে? তো সবাই তাড়াহুড়ো করে লাশটিকে জানাজা দিয়ে কবর দিয়ে দেয় হুজুর। সবাই যার যার বাড়িতে চলে যায়। তারপরের দিন গ্রামের এক লোক তার বাচ্চাকে নিয়ে বাজার থেকে যাচ্ছিল বাসায়। হঠাৎ করে জঙ্গলের পাশ দিয়ে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা এমন যে কেউ একজন বলছে, কোথায় যাচ্ছিস, এদিকে আয়, আজ তোদের মৃত্যু এভাবেই হবে, পুরো গ্রামকে শেষ করে দিব আমি। তখন বাচ্চাটা এবং তার বাবাকে বলল, বাবা এইটা কি শুনতে পেলাম? তখন বাবা বলল, ভয় পেও না মা, আমি তো আছি। হঠাৎ করে তাদের সামনে চলে আসে এমন বিশ্রী চেহারা, যার কেউ দেখলে ভয় পাবে। পুরো চেহারা থ্যাতলানো, মনে হচ্ছে কে যেন পাথর দিয়ে থেতলিয়ে দিয়েছে, অনেক ভয়ঙ্কর। সে ছেলেটা তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে উঠল, বাবা আমাকে বাঁচাও বাবা। তখন বাবা বলে উঠল, কে তুই, কে চাস? তখন সে ছাটা বলে উঠল, তোদের কলিজা আর কচি বাচ্চার মাংস অনেক মজা লাগে আমার। এই কথা বলতে না বলতে তাদের বাচ্চার কলিজাটা বের করে নিয়ে লোকটার উপরে উঠে রীতিমতো ভেতর থেকে কলিজাটা টান দিয়ে উধাও হয়ে গেল। তার কিছু সময় পরে লোকরা সবাই মিলে তাদেরকে খুঁজে বের করে। তারা জঙ্গলের একটা পাশে পড়ে আছে, নিথর দেহ, বাবা আর তার ছেলে। এক লোক তখন বলে উঠল, এটা একটা বিয়ে তো করাই লাগবে, এভাবে আর কতদিন? মনে হচ্ছে পুরো গ্রামের সবাই মারা যাবে। তারপরে এভাবেই কেটে যায় কিছুদিন, কোনো সমস্যা ছাড়াই। এই বলে কারেন্ট জিন থেমে যায়। তখন ইফরিত জিন বলে উঠল, বিষয়টা অনেক গভীর চলে গেছে হুজুর, এই ঘটনা আপনি কিছু একটা করুন, আপনি ছাড়া আর কেউই করতে পারবে না। আমি প্রতিদিন একটা একটা করে মানুষ নিয়ে যাই। হালিম কবিরাজ বলল, হায় আল্লাহ, তুমি কি কবিরাজ পাড়া গ্রামকে রক্ষা করো? তখন হালিম কবিরাজ তার দোয়া পড়ে সেই তার বন্ধু জিনকে ডাকলো। তখন বন্ধু জিন হাজির হয়েছে আর বলল, আমি সব জানি, তুমি আমাকে কি বলবে আমি সব জানি। এবং এও বলল, এই কাজটা অনেক কঠিন হবে, আমি আগে দেখে আসি, আমি না বলা পর্যন্ত তুমি লড়বে না, কোথাও যাবে না এবং কোনোভাবে কাজটা নেবে না, আর নিজের শরীর সবসময় বন্ধ রাখবে।
আমি বেহেদি আর বিড়ালকে পড়ে যাচ্ছি, তারা যেন তোমার খেয়াল রাখে। আমি গেলাম হালিম কবিরাজ। হালিম কবিরাজ তখন বলল, ঠিক আছে, আমি আপনার অপেক্ষায় থাকবো। এই বলে বন্ধু জিন চলে যায়। যে অনেকগুলো সময় তারপরও আসে না সে আলহ্যাং। হালিম কবিরাজ খুব চিন্তিত। তখন ইফরিত জিন বলল, হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না। ওই জিনদের রাজা, আপনি তাকে পেয়েছেন, কোথায় পেয়েছেন? তখন হালিম কবিরাজ বলল, এই ঘটনা আমি আপনাকে পরে জানাচ্ছি কিভাবে পেয়েছি। বিলাল আর মেয়ে পেয়েছে। কবিরাজকে সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তখন হালিম কবিরাজ বলল, আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? তখন বিলাল আর মেহেদি বলল, জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি হুজুর। আমরা সব জানি, আমাদেরকে বলে গিয়েছে আপনার বন্ধু আলহ্যাং জিন, তাই আমরা আপনার পাশে সব সময় আছি। আমাদের অনুমতি ছাড়া আপনি কিছুই করবেন না। তখন হালিম কবিরাজ বলল, ঠিক আছে, এখনো তো আসলো না আলহ্যাং জিন, আমার চিন্তা হচ্ছে খুব, জানি না কি হয়েছে। এই কথা বলতে না বলতে তখন আলহ্যাং জিন হাজির হলো। তখন হালিম কবিরাজ বলল, আপনি এসেছেন, আপনি জানেন আমি কত চিন্তিত ছিলাম। হ্যাঁ। তখন সে বলল, আপনি তাড়াতাড়ি ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিন কবিরাজ। ওই গ্রামে অবস্থা খুবই খারাপ, যত তাড়াতাড়ি পারেন চলে যান, আর আমি বেড়ালকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, এটা পরে নিবেন, আর কিছু জঞ্জর পানি ওখানে ছিটিয়ে নিবেন। এই বলে আলহ্যাং জিন চলে যায়। এবং তখন হালিম কবিরাজ বলল, ঠিক আছে, আমি একটু পরে রওনা দিচ্ছি, সবকিছু গুছিয়ে নিই। হালিম কবিরাজ সবকিছু গুছিয়ে বলল, আমি রওনা দিচ্ছি। তখন বেহেদি বলল, হুজুর, আপনি ভয় পেন না, আপনার সাথে জানেন কে আছে? এই জাহানের রাজকুমার জিন আছে, চিন্তা করবেন না। হালিম কবিরাজ বলল, আমার কোনো চিন্তা নেই, আমি জানি আমার সাথে কে আছে। তখন হালিম কবিরাজ তাকে থামিয়ে দিয়ে বলল, ইফরিত জিন, হুজুর আপনি চোখটা বন্ধ করুন, আমি দিয়ে যাচ্ছি। তখন চোখটা বন্ধ করলো হুজুর। 10 সেকেন্ড পর ইফরিত জিন বলল, হুজুর চোখটা খুলুন। চোখটা খুলে দেখি আমি জঙ্গলের এক সাইডে আমি দাঁড়িয়ে আছি। তখন চারদিকের পরিবেশটা কেমন যেন অন্ধকার, চারদিকে কোনো গাছপালা নেই, নড়ে না, বিশ্রী গন্ধ মনে হচ্ছে, রক্ত পচা। ইফরিত বলল, হুজুর এই পর্যন্ত তার বেশি যেতে পারবো না। সাথে বেহেদি আর বেলাল বলল, হুজুর আমি আলহ্যাং জিনের দোয়া পড়ে যান, আস্তে আস্তে জঞ্জর পানি ছিটিয়ে দিবেন চারিদিকে। হালিম কবিরাজ বলল, এ কি আপনারা যাবেন না? হ্যাঁ। ইফরিত জিন তখন বলে উঠল, না হুজুর, আমরা যেতে পারবো না, কারণ ওই কালো ছায়াটা টের পেয়ে যাবে। তাই বলছি হুজুর, আপনি যান, সময় নষ্ট করবেন না, সময় হাতে খুবই কম। হালিম কবিরাজ তখন বলল, ঠিক আছে। আস্তে আস্তে জমজমের পানি ছিটিয়ে দিতে সামনের দিকে যাচ্ছে হালিম কবিরাজ, এবং মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, কি ভয়ঙ্কর জায়গা, সে মানুষের ক্ষতি করেছে, কিছুই তো বুঝতে পারছি না। তখন হালিম কবিরাজ চিন্তা করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো এবং দোয়া দৌলত পড়তে লাগলো। এবং বট গাছের নিচে সে সরঞ্জাম বের করে চারিদিকে পানি ছিটিয়ে গোল বৃত্ত এঁকে দোয়া দৌলত পড়লো। সাথে ঠিক আধা ঘন্টা পর চারদিকের বাতাস বইতে শুরু করলো, তুফান শুরু হয়ে গেল, আকাশের মেঘ কালো হয়ে গেল। এবং তখন হালিম কবিরাজ আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলো। তখন অদৃশ্য কিছুর কণ্ঠে বলে উঠল, হালিম কবিরাজ, নিজের মৃত্যুর জন্য তুই চলে আসলি, তৈরি থাক, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে হাসতে লাগলো সে কালো ছায়া। তখন হালিম কবিরাজ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে তুই? কেন মানুষদের ক্ষতি করছিস? কি ক্ষতি করেছে মানুষ তোর? হ্যাঁ, সামনে আয় দেখি, হ্যাঁ তোর কতটুকু ক্ষমতা আমি দেখতে চাই। তখন অদৃশ্য ছায়াটা বলে উঠল, ঠিক আছে, আমি আসছি, এবার ভয় পাবি না তো? হ্যাঁ। তখন হারুন কবিরাজ বলে উঠল, আয় দেখি, ভয় পাবো না, কোনো সমস্যা নেই। তখন কালো ছায়াটা বলে উঠল, ঠিক আছে, তুই যখন মৃত্যুকে ভয় পড়িস না, তার শেষ ইচ্ছা পূরণ করবো জানোয়ারের বাচ্চা। এই বলে অদৃশ্য ছায়াটা আস্তে আস্তে দৃশ্যমান হলো। তখন হালিম কবিরাজের চারিদিকে হাজার হাজার ভয়ঙ্কর পিশাচ ঘোরাঘুরি করেছে বলে মনে হলো, এবং আমাকে এখনই খেয়ে ফেলবে, এত ভয়ঙ্কর দেখতে। ওরে বাবা! তখন দেখলাম সে কালো ছায়াটা তার আসল রূপে ফিরে এসেছে। তার আকৃতি হলো এমন যে মনে হচ্ছে পাথর দিয়ে বুকটা ভেঙে ফেলেছে, এতটাই
বিশ্রী দেখতে। তার গায়ের লোমে এক একটা হামার হাত আর সমান অনেক বিশাল দানবের আকৃতি তার কাছে সামান্য পিঁপড়ের সমান বড় হচ্ছে। চেনা আমাকে ফু দিয়ে রীতিমতো উড়িয়ে নিয়ে যাবে। আমি মনে মনে আরেন জিনকে স্মরণ করতে থাকি এবং দেখি সে আসছে না। তখন আমার খুব ভয় হলো, আমি তো আমার মৃত্যু কামনা করে ফেলেছি। ঠিক হঠাৎ করে দেখলাম আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। মনে হলো আকাশ ভেদ করে সাদা আলোক রশ্মি মাটিতে আছড়ে পড়লো। সে আলিঙ্গনে জিন তখন দেখলাম চারিদিকে সাদা ধোয়া। একটা যুবক বেরিয়ে এলো আর বলল, কিরে, আমাকে চিনতে পেরেছিস? আমি আমি কে? তখন কালো ছায়াটা বলে উঠলো, আমি জানি তুই কে। তখন আলহেং জিন বলে উঠলো, আমি সব কিছু জানি। আমি জানি তোর নাম কি, তুই কতটা শক্তিশালী। তোর নাম হচ্ছে সিলাত জিন, আর আমি এটাই জানি তুই খুব শক্তিশালী শয়তান। তখন সিরাত জিন বলল, মানুষের গোলাম, তুই তোর চারিদিকে এতগুলো একটু ভালো মতো তাকিয়ে দেখ, তোর এখানে মেরে ফেলবো। হালিম কবিরাজ বলল, আলেম ভাই আমার কিছুটা করুন। তখন আলহেম জিন বলে উঠলো, হুজুর আমি যতক্ষণ না বলবো এই গোল বৃত্ত থেকে বের হবেন না হুজুর। তখন সে সিরাত জিন সবাইকে ইশারা করলো যেন হালিম কবিরাজকে ছিঁড়ে ছিঁড়ে খায়, আলহেম যেন তাকে মেরে ফেলে। এই কথা বলতে দেখলাম সে আলহেম জিন আস্তে আস্তে যেন তার আকৃতি বড় হচ্ছে, বিশাল বড় দেহ, পেট থেকে রীতিমতো দুটা পাখনা বেরিয়ে আসছে। ঝনঝন করে আগুনের রশ্মির মতো চুলগুলো খোলা বাতাসে হাওয়া উড়িয়ে রীতিমতো করে হাতে হাতে রীতিমতো চাবুক বিশাল বড় দেহ। বাবারে বাবা, আমি দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় দৃশ্য যেন আমি একাই দেখতে পাচ্ছি। তখন দেখলাম সিরাত জিন আস্তে আস্তে অনেক বড় বিশাল দেহের অধিকারী হয়ে গেল এবং বিভৎসভাবে আছাড় মারছে মেহেদি আর বেড়ালকে। দেখলাম অনেকগুলো জিন একসাথে মারামারি করছে, তালোয়ার দিয়ে একজন আরেকজনের মাথা কেটে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকে অনেকগুলো সময়। এভাবে তারা ফেরে রীতিমতো মেহেদি জিন এবং দৃশ্য দেখার পর হঠাৎ দেখলাম সিলাত জিন রীতিমতো রাগে বলতে থাকে, আজ তোদের মৃত্যু দেব আমি। তখন আলহেম জিন বলে উঠলো, আয় দেখি কে কার মৃত্যু দিতে পারিস। হঠাৎ করে আলহেম জিন গলা ধরে আছাড় মারল। সিরাত, বেহেদিয়ার, বেড়াল, ইফরিত তারা তিনজন একসাথে মারতে যাবে সিরাত জিনকে। তাদেরকে একসাথে ধরে আছাড় মারতে মারতে আহত বানিয়ে দেয় এবং সাথে সাথে আলহেম জিন সিরাত জিনের গলাটা ধরে আছাড় মারে। আর দোয়া দৌড় পড়ার সাথে সাথে হাতের চাবুক যেন আগুন শিখার পরিণত হয়। আর সেই চাবুক দিয়ে সিরাত গায়ে একটা মারার সাথে সাথে দেখি সিরাত জিন খুব আর্তনাদ করতে থাকে, আমাকে আর বেরো না, আমি চলে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দে, আমি আর কাউকে বিরক্ত করব না। তখন আলহেম জিন হাসতে হাসতে বলল, আমি জানি তোর মৃত্যু নেই, তোকে আমি পাতালপুরের জগতে বন্দি করে আসবো, যেখান থেকে তুই কোনোদিন আসতে পারবি না। এই বলে সিরাত জিনের গলাটা আকাশে উড়িয়ে নিয়ে যায়। এটা দেখছিল। ঠিক কিছু সময় পরে আলহেম জিন এসে বলল, হুজুর এখন কোনো ভয় নেই, এই কবিরাজ এই গ্রামের অভিশাপ মুক্ত হয়েছে। তখন হালিম কবিরাজ বলে উঠল, আপনি এত শক্তিশালী তা আমি আগে জানতাম না, বিশ্বাস করেন, মনে হচ্ছে আমি এখানে মারা যাব। আর হেমজিন বলে উঠল, এটা তো কিছুই না, আমার আসল রূপে আসলে আপনি নিতে পারবেন না। আমি কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়া দরুদ পরে গ্লাসে ফু দিবেন এবং সে পানি ইফরিত, বিড়াল আর মেহেদির গায়ে ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন তারা সুস্থ হয়ে গেছে। আমি এখন যাই, তাহলে আমাকে বিদায় দিন। আসসালামু আলাইকুম হুজুর। হালিম কবিরাজ বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম, সময় হলে আমি আপনাকে আবারও ডাকবো। ঠিক আছে হুজুর। তখন হালিম কবিরাজ ওই দোয়া পরে গ্লাসে ফু দিয়ে তাদের গায়ে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে তারা সুস্থ হয়ে যায়। তখন ইফরিত জিন বলে উঠল, হুজুর আমি এই আলহেং জিনের অনেক নাম শুনেছি, এত শক্তিধর জিনকে আপনি কোথায় পেলেন? তখন হালিম কবিরাজ হেসে বলল, পেয়েছি, যে কোনো এক কাজের জন্যই পেয়েছি। তখন ইফরিত জিন বলে উঠল, আচ্ছা হুজুর আপনার চোখটা বন্ধ করুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। তখন হালিম কবিরাজ চোখ বন্ধ করলো। কিছু সময় পর ইফরিত জিন এলো এবং বলল, হুজুর এবার চোখ খুলতে পারেন। তখন বেহিদি বলল, হুজুর তাহলে আমাদের বিদায় দিন। তখন হালিম কবিরাজ বলে উঠল, ঠিক আছে আপনারা যান, আমি সময় হলে আপনাদের ডাক দিব। এই বলে বেহিদি বেড়াল সালাম দিয়ে চলে যায়। তখন রাজি দিয়ান, ইয়েস ব্রো, রাজি না হয়ে উপায় নেই, আমার টাকার প্রয়োজন, অনেক টাকা। ইউনো এই জীবনে টাকার চেয়ে আপন কিছুই নেই, টাকার চেয়ে মূল্যবানও কিছু নেই। ইউ হ্যাভ মানি, তো তোমার দাম আছে, তোমার টাকা নেই, তোমার সামনে কিছুই নেই।
কুল, যদি এটাই মনে করিস তাহলে ঠিক আছে ব্রো, গুড লাক। ফিচেন হাসলো। তার কর্তব্য দিহান আর কর্তব্য ছোটবেলার বন্ধু। বছর 4 আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিরত আছে কর্তব্য। অন্যদিকে দিহান ক্লাসের টপ বয় ছিল, দেখতে যেমন কুল পড়াতেও তেমন পটু ছিল, এমনকি ব্যবহারেও আদবের জন্য মোটামুটি স্কুল ভার্সিটির সব জায়গায় সুনাম ছিল। কিন্তু সেই সুনাম কি আর পেট ভরে? গ্রাজুয়েশন করে সে বেকার হয়ে করছে, তার কাছে চাকরি আর না পরিবারের সাপোর্ট আছে। আসলে আংটি ছোটবেলায় মারা যাওয়ার পর দিহান সৎ মায়ের কাছে অনাদরে বড় হয়েছে। আর কর্তব্য, সে তো লাস্ট বেঞ্চার ছিল, কিন্তু কিভাবে যেন দিহানের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। সেই থেকে এখন পর্যন্ত দুজনেই খুব ক্লোজ বন্ধু। তাদের এতক্ষণের কনভারসেশনের বোল্ড টপিক ছিল নারিকেল জিঞ্জিরার দ্বীপ মানের সেন্ট মার্টিন দ্বীপে নতুন লাইট হাউস নিয়ে। হ্যাঁ, এখন 2045 সাল চলছে। সেন্ট মার্টিন দ্বীপ এখন মরুভূমি। 2026 অব্দি এখানে প্রাণের অস্তিত্ব ছিল, কিন্তু এরপরেই যুক্তরাষ্ট্রের খাঁটি স্থাপনা নিয়ে একটা খুরুস্তুল কাণ্ড বেঁধে যায়। সাধারণ জনগণের অসম্মতি এবং দেশের শীর্ষ নেতৃত্বে থাকা নেতাদের বেহাস মন্তব্যে দেশ উত্তাল হয়ে যায়। পরবর্তীতে আরেক জুলাই আন্দোলন এর রেশ ধরে সেন্ট মার্টিন দ্বীপে মানুষের প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়। 24 ঘন্টা আলটিমেটাম, অতঃপর সেন্ট মার্টিনের রূপরেখা পাল্টে যায়। এরপর থেকে এত বছর দ্বীপটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। না রইল আগের সেন্ট মার্টিন, না হলো যুক্তরাষ্ট্রের ঘাটে। পরিত্যক্ত এক দ্বীপ হয়ে পচে মরে রইল। এতগুলো বছরে কেউ সাহস করেনি এই নিষেধাজ্ঞার উপরে কোন রকম হস্তক্ষেপ করত। কিন্তু এই 45 সালে এসে তরুণ নেতা জনাব জুবায়ের আব্বাস ইয়ামিন এর এই পরিত্যক্ত দ্বীপে একটা লাইট হাউস নির্মাণের প্রকল্প হাতে নেন। অতঃপর দীর্ঘ পরিশ্রম এবং সাধনার ফল হিসেবে সেন্ট মার্টিনে একটা লাইট হাউস নির্মাণ করা হয়। লাইট হাউসটি বিগত 6 মাস আগে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু দুঃখজনক এবং আতঙ্কজনকভাবে ওই লাইট হাউসটা চাকরি করতে গিয়ে এই পর্যন্ত মোটামুটি 6 জন লাইটম্যান আশ্চর্যজনকভাবে উধাও হয়ে গেছেন। 6 মাসে 6 জন, এটা ভাবে কেমন যেন হাড়হিম হয়ে গেল। কিন্তু দুঃখজনক বা আতঙ্কজনক ভাবে লাইট হাউসে চাকরি করতে গিয়ে এই পর্যন্ত 6 জন লাইটম্যান আশ্চর্যজনকভাবে উধাও হয়ে গেছে। 6 মাসে 6 জন এভাবেই কেমন যেন হারহীন হয়ে আসে। উপযুক্ত কোনো কারণ বা কেসের কোনো সুরাহা করতে পারেনি কর্তৃপক্ষ। দেশে এই নিয়ে নিউজ হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, নানা মুখে নানা কথাবার্তা। কেউ কেউ বলেছে দ্বীপটি কোনো ভয়ঙ্কর জিন বাসা বেঁধেছে, আবার কেউ কেউ বলেছে জিন ভূত কিছুই নয়, এটি আবার অভিশাপ লেগেছে। সরকার প্রথমে চেয়েছিল আমেরিকার ঘাঁটি বসাতে, কিন্তু আমাদের পীর এবং আমিল আপা বোধ হয় দিয়ে রীতিমতো পরিকল্পনা চেয়েছিলেন এবার জুবায়ের প্রকল্প নিয়ে লাইট হাউস বানাবে, এবং এই নিয়ে নানা রকম কথা। আবার কেউ কেউ আরেক ধাপ সরেশ খবরের উপরে পা দিয়ে তবুও তারা বলেছে এর যে সহজ সমাধান দ্রুত নির্বাচন। তো যাই হোক, জুবায়ের এসব কিছু পাত্তা দেননি এবং তিনি হাল ছেড়ে না দিয়ে নতুন সাহসী একজন লাইটম্যান খুঁজছিল। তিনি ফেসবুকে পোস্টে বিজ্ঞপ্তি দেন জিঞ্জিরা দ্বীপ তথা সেন্ট মার্টিন দ্বীপের লাইট হাউসের সাহসী তরুণ লাইটম্যান অবশ্য বেতন একটা দিয়ে দিয়েছিল এবং যোগাযোগের ঠিকানা কেন্দ্রীয় সরকারের ফার্ম হাউস এবং পালকাদন শহরের। এই বিজ্ঞপ্তি দিহান দেখে ফেসবুকে তার ফেক আইডি সুমায়া আফরোজ কুদ্দুসি নামের একটা আইডি থেকে দেখার সাথে সাথে সেভ অপশনে পোস্টটি সেভ করে দেন। যখন দেখে যে বেতন 7 ডিজিটের ঘরে, তো মোটামুটি আধা পাগল হয়ে যায় খুশিতে। এরপর সে তার প্রিয় বন্ধু কর্তব্যের সাথে এ নিয়ে আলোচনা করতে তার নিজস্ব 3 সিটের বাসভবনে হাজির হয়ে যায় এবং সিন এখান থেকে শুরু হয়। দিহান কর্তব্যের বাসভবন থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করে। তার উদ্দেশ্য এখন ভূমিমাত্রার সেই ঠিকানায়। সামনে একটা বাস কাউন্টার থেকে 2টো টিকিট কেটে সে উঠে পড়ে। একটা সিটে বসে অপর সিটে পায়ের উপরে পা তুলে আধা শোয়া অবস্থায় আরাম করে শুয়ে যায়। বাস চলতে চলতে এসে ওই ভাই মাত্রারে থামলো। সে চট করে নেমে ফট করে ফার্ম হাউসটার পৌঁছে যায়। হাতে আঙ্গুল ভাঁজ করে টোকা মারতে যাবে, অমন সময় ফটাং করে দরজাটা খুলে যায়। দিহান লাহাওলা পরে পিছনে সরে যায়। কিছু বুঝে ওঠার আগেই ইয়া লম্বা একটা জওয়ান বেড়া ছেলে রীতিমতো এগিয়ে এসে একটা কাগজ তার হাতে ধরিয়ে দিয়ে আবারও ফার্ম হাউসের ভেতরে প্রবেশ করে হট করে দরজাটা লাগিয়ে দিল। দিহান কিছুক্ষণ ভাবনার মতো দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর সে হাতের কাগজগুলো মেলে ধরতে তার কিডনি নামতে ওঠে। সেও
মাই আম্মা বলে একটা চিরকুয়া রীতিমতো বেড়ে ওঠে। কাগজে লেখা তার চাকরি কনফিউজড হয়ে যায়। সরি, ইউথ এর বান্ডিল টাকা। দিহান আর কিছু না ভেবে কাগজের বলতে থাকা শেষ লাইনটুকু পড়ে ফেলে। সম্ভব হলে আজই লাইট হাউসের উদ্দেশ্যে রওনা দাও। অ্যাডভান্স দেওয়ার পরিবর্তে পুরো বেতন মাস শেষ হওয়ার আগে পেয়ে যাবে। দিহান মনের মধ্যে এক সুখে যেন গান গাইতে গাইতে তৎক্ষণাৎ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। একদিন জার্নি করার পর কক্সবাজারে এসে পৌঁছে যায়। এরপর এখান থেকে রওনা দেয় জিঞ্জিরার উদ্দেশ্যে। জিঞ্জিরা পৌঁছে এসে দেখে মাছবাহী ট্রলার তাকে নামিয়ে দিয়ে ওটা পগার পার এবং মানে হাওয়া হয়ে যায় আর কি। দিহান এবার সোজা লাইট হাউসে চলে যায়। লাইট হাউসে তার থাকার জন্য যে কক্ষটা ছিল সেখানে তার আসার পথে কয়েকটি জামা কাপড় এবং খাবারগুলো গুছিয়ে রেখে দেয়। এরপর সে বাইরে এসে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। অদ্ভুত শিহরণ দিচ্ছিল শরীরে। অনেক বছর আগে সে পরিবারের সাথে এসেছিল এখানে। তখন সেন্ট মার্টিন কি জাঁকজমকপূর্ণ দ্বীপ ছিল, এখন যেন একেবারে বড় একটা দ্বীপ। প্রাণীর অস্তিত্ব দূর, একেবারে ভূত প্রেতেরও দেখা পাওয়া যায় না। কেমন যেন নিস্তব্ধ বিদর্ণ এক দ্বীপ। ক্ষণে গায়ে কাঁটা দিয়ে উঠেছে তার, এবং ভয়ের কেমন কিছু নেই। মানুষের তৈরিকৃত দালানগুলো হেলায় পড়ে আছে। সারি সারি নারিকেল গাছ যেগুলো পরিষ্কারের অভাবে কেমন যেন দানবীয় রূপ নিয়েছেন। চারিপাশে এত নির্জন আর শান্ত যে দিহান নিজের শ্বাস রীতিমতো গুনতে পারছে। এভাবে সন্ধ্যা নেমে গেল। দিহান ফিরে আসে লাইট হাউসে। সঙ্গে আনা কিছু শুকনো খাবার খেতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আধার নামে। আকাশে পূর্ণ চাঁদ আর ঝলমলে তারকাবাজি সামিয়া পেতেছে সমুদ্রের বুকে। ঠান্ডা বাতাস আর সাইরের গর্জনে গান যেন ঝাঁঝালো হয়ে ওঠে দিহানের। মায়ের কথা খুব মনে পড়ছে তার। মা বেঁচে থাকলে তার জীবনটা হয়তো বা অন্যরকম হতে পারত। হঠাৎ ভয়ঙ্কর এক শূন্যতা জেগে ধরে দিহানকে। ভেতরে হাঁকার চিৎকার করে ওঠে। বুকের দাফনরত ব্যথার মাথা চাড়া দিয়ে ওঠে। দম বন্ধ হয়ে আসছে তার। কই, আগে তো এত শূন্য লাগেনি, হঠাৎ কেন এমন হচ্ছে? না, চোখের পাতাটা হঠাৎ ভারী হয়ে উঠতে শুরু করলো। চোখের পাতাটা বেড়ে ধরতে যেন কষ্ট হচ্ছে, যেন রাজ্যের ঘুম ভর করে আছে তাতে। হঠাৎ এমন কেন অনুভূতি হচ্ছে? কেউ যেন বিনি কেটে দিচ্ছে তার চুলে। মাথায় নরম অদৃশ্য কোনো হালকা হাত ছুঁয়ে দিচ্ছে। ঘুম আসছে, চোখ সঙ্গ দিতে অস্বীকার করছে। এবার দিহান ছোট খাটের উপরে ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। দেয়ালে একটা ঝকঝকে ক্লক ঘুরছে আর ছুটছে। তাতে ঢং ঢং করে 3টা শব্দ হলো। এত তাড়াতাড়ি 3টা বেজে গেল কিভাবে সম্ভব? দিহান গভীর ঘুমে আচ্ছন্ন। লাইট হাউস সিঁড়ি দিয়ে রীতিমতো নেমে উঠে আসছে। গভীর থেকে আসা সেই শব্দ যেন মাটির হাজার হাজার ফুট নিচ থেকে ভেসে আসছে সেই পায়ের ঘট ঘট আওয়াজ। দিহান ঘুমের মধ্যে সে আওয়াজটা কেঁপে কেঁপে উঠছে। আওয়াজটা ক্ষণে ক্ষণে বাড়তে লাগলো। দিহান হৃদস্পন্দন দ্রুত ওঠানামা করছে। এক্ষুনি কিছু করতে হবে। হঠাৎ করে ধর্মড়ি উঠে বসে দিহান। শরীরটা ভারী হয়ে এসেছে। এতক্ষণ যেন সম্পূর্ণ ভিন্ন এক জগতে সে চলে গিয়েছিল। চারিদিকে অন্ধকার আর অদ্ভুত দেখতে কিছু সবুজ রঙের প্রাণী। দিহান বুঝতে পারলো কি জাতের প্রাণী এগুলো, নাকি কোনো এলিয়ান। ওরা চারপাশে ঘিরে ধরলো তাকে। ডাকছিল দিহান দিহান বলে। এই ডাক গহীন অন্ধকারে ঢাকা নিঃশব্দে কোনো জায়গা থেকে আসছিল। একাধিক কণ্ঠস্বরের ডাক। ঘুমের মধ্যে সে পায়ের আওয়াজের সঙ্গে ওদের ডাক শুনতে পাচ্ছিল। দিহানের শরীর ঘাম দিয়ে উঠল। এখনো সায়ের গাঁ চড়ছে। ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আমারও চোখগুলো যেন লেগে আসতে চাইছে। না, এবার তারা ঘুমাতে চায় না। ধ্যান উঠে লাইট হাউস দিয়ে বেরিয়ে হাঁটার চেষ্টা করলো। সিদ্ধান্ত নিল সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো সে। একটা একটা করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে দিহান। চারপাশে কেমন ঘুটঘুটে অন্ধকার। নিঃশব্দ এই লাইট হাউসে তার পরনের স্পঞ্জ জোড়ার শব্দ, বুটের শব্দ থেকে ভয়ঙ্কর শোনাচ্ছে। যত নিচে নামছে ততই যেন আওয়াজ গভীর এবং ভয়ঙ্কর শোনাচ্ছে। যেন মহাকাশ থেকে ছুঁড়ে ফেলা কোনো স্পেসশিপ আছড়ে ধরছে পৃথিবীতে। অনেকক্ষণ সিঁড়ি বেয়ে নিচে নেমেও সে লাইট হাউস থেকে বেরোতে পারল না। বরং যত নামছে ততই যেন সিঁড়ির সংখ্যা দ্বিগুণ হচ্ছে। সন্দেহবশত এবার সে গুনতে শুরু করলো। গুনতে গুনতে প্রায় 100টিরও বেশি অধিক সিঁড়ি সেগুলো গুনে ফেলেছে। কিন্তু এত সিঁড়ি তো এই লাইট হাউসে নেই। তাহলে হঠাৎ দিহানের ভয় ধরে গেল।
সে কোথায় এসে পড়েছে এবং সে যাচ্ছেটা কোথায়। একবার নিচে তাকালো, গভীর কুয়োর মতো দেখলো আবছা ভাবে, কিন্তু কোল কিনারা পেল না। এবার সে সিদ্ধান্ত নিল উপরে উঠে আসবে, কিন্তু যখন সে উপরে উঠতে চাইলো দেখলো কোনো সিঁড়ি নেই, সম্পূর্ণ ফাঁকা। সে কেবল 2 পা 2 সিঁড়িতেই দাঁড়িয়ে আছে, হাত দিয়ে ধরে আছে একটা সিঁড়ি। উপরে কোনো সিঁড়ি নেই, কিন্তু নিচ দিয়ে নেমে গেছে অনেকগুলো সিঁড়ি। দিহান ভয়ে চিৎকার করে উঠল, বাঁচাও! তার চিৎকারে ভয়ঙ্কর আওয়াজে কেমন তারই কানে আছড়ে পড়ল, বারবার প্রতিধ্বনিত হলো, কিন্তু বাহিরে আর পৌঁছালো না। দিহান কান্না করে দিল, ভয় তার হাত পা কাঁদতে শুরু করলো, আল্লাহ আল্লাহ করছে। কিন্তু এই অভিশপ্ত জীবনে সে আল্লাহর উপর অভিমান করে নামাজের ধার ধারেনি কখনো। এমনকি বাবা মসজিদে যাওয়ার সময় উল্টো রাগারাগি করেছে, লেখাপড়াকে সে ঠিকঠাক মতো আঁকড়ে ধরেছে। বাবা দ্বিতীয়বার বিয়ে, সৎ মা, সৎ ভাই এবং বোনগুলো তার উপর অভিমান এবং আল্লাহর প্রতি অভিযোগ করে পড়তে শিখিয়েছে। রাগে গোসা সে আল্লাহর পথ থেকে সরে এসে যাবে, ঠিক তখনই ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে সব আল্লাহর নাম কিভাবে তার মুখে এলো সে নিজেই বুঝতে পারছে না। কি করবে দিহান এবার? বিভীষিকা থেকে বাঁচবে? কে বাঁচাবে তাকে? কি আছে নির্জন দ্বীপে তার সাহায্যকারী হিসেবে? এতগুলো লেখাপড়ার দুনিয়াবাজির ময়েস সে বাস্তির সব বন্ধুত্ব কেউ নেই, কি বাঁচাবে তাকে? দিহান কি করবে বুঝে উঠতে পারছে না। কান্নায় চোখের পাতা ভারী হয়ে আসলো, মনে হচ্ছে সে ঘুমের ঘরে ঢলে পড়বে এখনই। না, এখান থেকে পড়লে সে নির্ঘাত মরে যাবে। সে মরতে চায় না, সে পুরো জীবন বাকি আছে, এখনো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনেক বাকি আছে। ক্যারিয়ার করা বাকি, লাইফ সেটেল করা বাকি, বিয়ে, বাচ্চা, ভবিষ্যৎ, সেভিং সবই তো বাকি। সে মরতে পারে না, তার তো জীবন এখন শুরুই হয়নি। দিহান এসব ভেবে ছটফট করতে লাগলো, কিন্তু তবুও তৃতীয়বার আর আল্লাহর নাম মুখে আনলো না। দিহান যখন একেবারে দিশেহারা হয়ে পড়লো, ঠিক তখনই একটা গায়েবী আওয়াজ এলো। নিচে নেমে যা দিহান দেখলো, নিচে গেলে তুই নতুন জীবন পাবি, কেরিয়ার, টাকা, বউ, বাচ্চা সবই পাবি, নিচে নেমে আয় জলদি। হঠাৎ তার ভয় কেটে গেল। আওয়াজ অনুসরণ করে দিহান চট করে কয়েক সিঁড়ি নিচে নেমে এলো। সে অদৃশ্য আওয়াজটা আর প্রলোভন দেখাতে লাগলো দিহানকে, যা অনুসরণ করে দ্রুত নিচে নামতে শুরু করলো। কিন্তু এই সিঁড়ি তো শেষ হওয়ার পরিবর্তে বেরিয়ে চলেছে। হঠাৎ করে মোলায়েম আওয়াজ হলো, দিহান নিচে যেও না, আল্লাহর নাম নিয়ে উপরে উঠে আসো। তুমি যেই পথে দিশেহারা হয়েছ তা তোমাকে ভয়ঙ্কর সে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যার আওয়াজ তুমি অনুসরণ করছো সে স্বয়ং আল্লাহর লানত প্রাপ্ত ইবলিস শয়তান। ওর কথা শুনবে না। দিহান উপরে উঠে আসো। দিহান থমকে দাঁড়ালো। আল্লাহ, মুক্তি রীতিমতো আল্লাহর উচ্চারণ করার সাথে সাথে কেমন শরীরটা হালকা লাগছে। পরক্ষণে সে গহীনে লুকায়িত সত্তার খসখসে আওয়াজ ভেসে আসলো, দিহান নিচে নামো, নিচে নামো, আমার কথা শোনো। এখানে তোমার জন্য যা আছে তুমি কল্পনাও করতে পারবে না। কার কথা শুনবে না তুমি, কেবল আমার কথা শোনো, নিচে নামো। দিহান আবারও বংশবুদ্ধের মতো নিচে থর ধরিয়ে নামতে লাগলো। মোলায়েম কণ্ঠস্বর আর তার হৃদয়ের অন্ধকার কোঠার প্রবেশ করতে পারছে না। মোলায়েম আওয়াজে বারবার তাকে উপরে উঠে আসার জন্য আহ্বান করছে, কিন্তু দিহান লোভে পড়ে গেছে। দুনিয়ার লোভে তাকে অন্ধ হয়ে গেছে। সে অন্তর বনে জং ধরে গেছে, নূরের আলো তাকে স্পর্শ করতে পারছে না। নিশ্চয় আল্লাহ তাআলার বাণী সত্য। আল্লাহ তাদের অন্তরে বহর লাগিয়ে দিয়েছেন। তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহাআযাব। আল বায়ান কেটে গেছে বেশ কিছুদিন। একটা জাহাজ এসে ভিড়েছে জিঞ্জিরায়। দিহানের সাথে অনেক চেষ্টার পরেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এজন্য কয়েকজন অফিসার জিঞ্জিরায় এসে তদন্তের উদ্দেশ্যে লাইট হাউসে পা রাখেন। অফিসার আয়ুব আল মাহবুব এবং সহকারী জনাব মোর্শেদ ইসলাম লাইট হাউসে প্রবেশ করে কিছু নতুন জামা কাপড় ও কিছু খাবারের সামগ্রী ব্যতীত আর কিছুই তেমন পাওয়া যায়নি। দিহানের কোনো অস্তিত্ব নেই। এর আগেও তদন্তের উদ্দেশ্যে ওনারা 6 বার এসেছিলেন। এবারও দিহানের সাথে যোগাযোগের কর্মকর্তারা অপরাগ হলে সরাসরি জুবায়েরের নির্দেশে কয়েকজন অফিসারকে পাঠানো হয়। তদন্তের বিশেষ কিছুই উঠে আসেনি। এমন কোনো আলামত নেই যে দিহানকে খুন, গুম আর পালানোর কোনো হদিস দেবে। নিয়ম রক্ষার খাতিরে তদন্ত সম্পন্ন করে অফিসাররা জিঞ্জিরা দ্বীপ
ত্যাগ করেন। সন্তান নেমে আসে জিঞ্জিরার দ্বীপে। লাইট হাউসের গহীন অন্ধকার গহ্বরের নির্দেশের হাতে পায়ের আওয়াজ ভেসে আসছে। তার সাথে খসখসে আওয়াজে কেউ বলছে, আসো, নিচে নেমে আসো, কিয়ামত সে কিয়ামত ত্যাগ, আমি তোমার পথভ্রষ্ট জাহান্নামের দিকে টানবো। ওটা ওয়াদা, স্বয়ং আল্লাহর স্বয়ং এসেছি। এভাবে করে হাসতে লাগলো।